গুড মর্নিং আমার স্নেহের ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। আমি অনেক দিন ক্লাস করতে পারিনি, তো আমার যতদূর মনে আছে আমি তোমাদের খনিজ আয়ন অবধি পড়িয়েছিলাম। আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব বা পড়াবো সেটা হলো কোষ, অর্থাৎ কোষের গঠন সম্পর্কে জানবো। অর্থাৎ কোষ কী কী উপাদান দ্বারা গঠিত সেই সম্পর্কে জানব এবং সেই সমস্ত উপাদানগুলোর গঠনও জানব। তো প্রথমে একটা জেনারেল জিনিস একটু এখানে বলি, সেটা হলো এই যে কোষ শব্দটা প্রথম যে বিজ্ঞানী প্রবর্তন করেন বা ব্যবহার করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী রবার্ট হুক। এই বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন। সেটি অবশ্য জীবিত কোষ ছিল না, সেটি ছিল মৃত কোষ। এরপর বিজ্ঞানী লিউয়েন হক তিনি নিজে এক ধরনের অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, তিনি নিজেই সেই অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন। সেই অণুবীক্ষণ যন্ত্রের নাম হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। এই বিজ্ঞানী লিউয়েন হক তার নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের তলায় বা যন্ত্রের মাধ্যমে সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। এইটুকুই এখানে থাক। এবার আসি কোষের কথায়। কোষ আসলে কি, আগেই যখন আমি এই চ্যাপ্টারটা শুরু করি তখন কোষের সংজ্ঞা দিয়েছিলাম যে জীবদের গঠনগত কার্যগত একক হলো কোষ। এই কোষকে আমি বলবো তোমরা একটা অর্ধতরল বা তরল পদার্থপূর্ণ বলকে কল্পনা করো, যে বলের বাইরের যে পর্দাটা আছে সেটা একটা ট্রান্সপারেন্ট। তো যাই হোক, আমি বলছি এটা পার্সোনালি, আমি তোমাদের কল্পনা করতে বলছি। কোষকে যদি আমরা একটা অর্ধতরলপূর্ণ বলের মতো কল্পনা করি তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো এই কোষের প্রধান দুটি অংশ বলা হয়েছে। সেই প্রধান দুটি অংশ কি না, কোষ আবরক এবং প্রোটোপ্লাজম। এই কোষ আবরক আবার দু ধরনের, একটা হচ্ছে কোষ প্রাচীর, অপরটি হলো কোষ পর্দা। এর মধ্যে এই কোষ পর্দা কিন্তু সমস্ত কোষেই থাকে, অর্থাৎ উদ্ভিদ হোক বা প্রাণী হোক, উদ্ভিদ কোষেও কোষ পর্দা থাকে এবং প্রাণী কোষেও কোষ পর্দা থাকে। কিন্তু কোষ প্রাচীর সমস্ত কোষে থাকে না, কেবলমাত্র উদ্ভিদের কোষেই কোষ প্রাচীর থাকে এবং এই কোষ প্রাচীর হচ্ছে কোষের একেবারে বাইরের আবরণ। কোষ প্রাচীর কিন্তু এই কথাটা তোমরা মনে রাখবে, কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। এছাড়া কোষ প্রাচীর থাকে ব্যাকটেরিয়ার কোষে থাকে, কিন্তু তার গঠন সম্পূর্ণ আলাদা। আমরা এই চ্যাপ্টারে যেটা জানবো সেটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠন সম্পর্কেই জানবো। তো তাহলে আমি এখানে তাহলে মনে রাখবো কি আমরা, না কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, আর কোষ পর্দা সমস্ত কোষেরই কোষ পর্দা আছে। দ্বিতীয় অংশটা যেটা বললাম সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আসলে কি না, ওই যে বললাম যে অর্ধতরল পদার্থপূর্ণ একটা আবরণ দ্বারা আবৃত বলের মতো কল্পনা করতে বললাম। এবার যদি ওই আবরণটাকে আমরা সরিয়ে দিলাম, এই যে কোষ আবরণটাকে আমরা সরিয়ে দিলাম, অর্থাৎ কোষ প্রাচীর কোষ পর্দাকে বাদ দিয়ে দিলাম, এই কোষ প্রাচীর কোষ পর্দা বাদে কোষের মধ্যে যে অংশটা থাকছে তাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। আসলে কি থাকছে, এই প্রোটোপ্লাজম বলতে কোষের মধ্যে প্রায় কোষের কেন্দ্রস্থলে প্রায় কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে। এছাড়া অর্ধতরল যে পদার্থটা থাকে, যে জেলির মতো যে তরল পদার্থ থাকে, তার মধ্যে অনেক অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে বা নিমজ্জিত থাকে। এই সম্পূর্ণ অংশটাকে প্রোটোপ্লাজম বলা হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এছাড়াও কয়েকটা এখানে শব্দ আসবে,
টার্মিনোলজি তাকে বলা হচ্ছে জীবনবিজ্ঞানের ভাষা। তো সেটা আমি সাইটোপ্লাজম যখন টপিকটা পড়াবো তখন সেগুলো নিয়ে একটু ডিটেলসে বলবো, এখন বলছি না। তো এখানে আমি একটা কোষের চিত্র মোটামুটি তোমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর। দেখো, এটা একটা পুরোটা আমি এটা একটা উদ্ভিদ কোষের ছবি এঁকেছি। এটা যদি প্রাণী কোষের ছবি হতো তাহলে শুধু এই একক পর্দা দিয়ে ভেতরের অংশ থাকতো, এই বাইরের যে কোষ প্রাচীর অংশ এটা আঁকতাম না। তো এটা উদ্ভিদ কোষ এঁকেছি কারণ এর মাধ্যমে কোষের যে দু ধরনের আবরক থাকে সেটা তোমাদের বোঝানোর সুবিধা হবে। দেখো, একেবারে কোষের একেবারে বাইরের যে আবরণ, কোষ পর্দার বাইরে, মানে কোষের একেবারে বাইরে এবং কোষ পর্দারও বাইরের দিকে যে দৃঢ় আবরণ থাকে তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। এবার কোষ পর্দা কি? কোষ পর্দা দেখো, কোষ প্রাচীরের ভেতরের দিকে, কোষের বাইরে থাকছে বাইরের দিকেই, কিন্তু কোষ প্রাচীরের ভেতরের যে আবরণটা থাকে, কোষের যে আবরণ থাকে, পাতলা যে আবরণ থাকে তাকে বলা হচ্ছে কোষ পর্দা। কোষের কেন্দ্রস্থলে দেখো নিউক্লিয়াস, এবং এই যে ডট 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 দিয়ে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এর মধ্যে এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে আমি কোষ অঙ্গাণুকে ডিনোট করার চেষ্টা করেছি। এই কোষ অঙ্গাণুগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এই সাইটোপ্লাজম, এই কোষ অঙ্গাণু সহ পুরো সাইটোপ্লাজমকে, মানে নিউক্লিয়াসকে যদি আমি বাদ দিয়ে দিই, এই কোষ অঙ্গাণু সহ সাইটোপ্লাজমকে আমরা বলবো কি, মানে সাইটোপ্লাজমই বলবো। অ্যাকচুয়ালি কোষ অঙ্গাণু বাদ দিলেই সাইটোপ্লাজমটা হয়ে যাবে হায়ালোপ্লাজম। যাই হোক, নিউক্লিয়াস বাদে যে কোষ অঙ্গাণু সহ অর্ধতরল পদার্থ কোষের মধ্যে থাকে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, এবং কোষের কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে একত্রে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা কোষ কি কি অংশ নিয়ে গঠিত? কোষ আবরক, প্রোটোপ্লাজম অর্থাৎ কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ অঙ্গাণু। এই যে কোষ অঙ্গাণু বললাম, আমি এখানে যে ছবিতে কয়েকটা স্ট্রাকচার রেখেছি, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু কোষের মধ্যে থাকে, সেটা আমি পরে যখন আস্তে আস্তে এই চ্যাপ্টার এগিয়ে যাবে সেগুলোর গঠনও তোমরা জানবে। কোষ অঙ্গাণু থাকে এটুকু, এখান থেকে এটুকু আমরা। এবার আমরা কোষ প্রাচীরের গঠন সম্পর্কে জানব। কোষ প্রাচীরের গঠন বলতে গেলে আগে কোষ প্রাচীর কী বা কোষ প্রাচীর কাকে বলে সেটা একটু জানি। কোষের একেবারে বাইরে দেখো, আমি এখানে একটা উদ্ভিদ কোষ এঁকেছি, এবং এই যে পাশে পাশে যেগুলো আঁকিনি একটা বর্ডার দিয়ে দিয়ে রেখে দিয়েছি, মানে এগুলো এক একটা কোষ। পাশাপাশি কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, এগুলো এক একটা কোষ। তো এই কোষ প্রাচীরের কি না, কোষের একেবারে উদ্ভিদ কোষের একেবারে বাইরে যে দৃঢ় জড় পদার্থ নির্মিত ভেদ্য আবরণ থাকে তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। এবার এই কোষ প্রাচীরের কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদের জানিয়ে রাখি, যদিও বইতে আলাদা করে পয়েন্ট নেই। তো কোষ প্রাচীরের বৈশিষ্ট্য বললে প্রথমেই আমরা বলবো কি না, কোষ প্রাচীর দৃঢ় এবং জড় পদার্থ নির্মিত। কোষ প্রাচীর ভেদ্য মানে কি না, ভেদ করে যে কোনো জিনিস কোষ প্রাচীরকে সহজেই ভেদ করে কোষের মধ্যে যেতে পারে, বা কোষের মধ্যেকার জিনিস কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে, সেই জন্য কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য। কোষ প্রাচীরের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। সেই ছিদ্রের মাধ্যমে কি হয় না, পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে সংযোগ স্থাপন হয়, অর্থাৎ একটা কোষ থেকে আর একটা কোষে কোনো পুষ্টি পদার্থ বা আয়ন সহজেই চলাচল করতে পারে। অর্থাৎ এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে যদি একটা সূক্ষ্ম নালী থাকে তাহলে কি
এখানকার এই যে কোষের মধ্যে যে সমস্ত আয়ন বা পুষ্টি পদার্থ থাকবে সেই নালীর মাধ্যমে এই পাশের কোষে পৌঁছে যাবে। তো এই গঠনটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। এছাড়া কোষ প্রাচীর নমনীয় এবং স্থিতিস্থাপক। এবার আসি যে কোষ প্রাচীরের গঠন, অর্থাৎ কোষ প্রাচীর কী কী দ্বারা গঠিত বা কোন কোন উপাদান দ্বারা গঠিত, কিভাবে গঠিত হয় সেটা একটু আলোচনা করছি। কোষ প্রাচীরকে আমরা যদি দেখি যে কোষের বাইরের থেকে ভেতরের দিকে, এটা কোষের কেন্দ্র আর এটা কোষের বাইরের দিক, বাইরে থেকে ভেতরের দিকে দেখা গেছে কোষ প্রাচীরের 3টি স্তর। কোষের বাইরে থেকে ভেতরের দিকে আমি যে স্তরগুলোর কথা বলবো, বাইরে থেকে ভেতরের দিকে আস্তে আস্তে স্তরগুলো সাজানো হয় বা স্তরগুলো গঠিত হয়। তো ভেতরের দিকে গেলে আমরা 3টে স্তর দেখতে পাবো। একটা হচ্ছে কি মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা, তারপর হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল, এবং তার একেবারে কোষের যে কেন্দ্রের দিকে যে প্রাচীরটা সেটা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে কোষের বাইরে থেকে ভেতরের দিকে দেখলে কোষ প্রাচীরের 3টি স্তর দ্বারা গঠিত। এই 3টি স্তর হলো কি মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল এবং গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। এবার এই মধ্যপর্দা কি না, যখন কোষ বিভাজিত হয়, কোষ বিভাজনের সময় কি হয়, কোষ বিভাজনের সময় কি আমরা জানি যে কোষ বিভাজন মানে একটা কোষ থেকে দুটো কোষ উৎপন্ন হবে। তো কোষ বিভাজনের সময় পাশাপাশি যে দুটো কোষ উদ্ভূত হয়, সেই দুটো কোষের মাঝখানে একটা কি বলবো, একটা পাতলা প্রাচীর সৃষ্টি হয় বা কি বলবো, একে বিভাজিকাও বলতে পারি। একটা পাতলা পর্দা উৎপন্ন হয় কোষ পর্দার বাইরের দিকে। কোষ বিভাজনের সময় যে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, সেই দুটো অপত্য কোষের মধ্যবর্তী স্থানে যে প্রথম যে প্রাচীরটি বা বিভাজক প্রাচীরটি উৎপন্ন হয় সেটাই হলো মধ্যপর্দা। তাহলে কোষ বিভাজনের শুরুতেই তাহলে মধ্যপর্দা একেবারে প্রথমে উৎপন্ন হয়। কি করে এই মধ্যপর্দা, কি করে এই মধ্যপর্দা পাশাপাশি অবস্থিত, দেখো এই যে পাশাপাশি যে কোষগুলো অবস্থিত, এই মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা পাশাপাশি অবস্থিত কোষগুলোকে হচ্ছে একত্রে সংযুক্ত রাখে, মানে একে অপরের সঙ্গে সংলগ্ন রাখতে সাহায্য করে মধ্যপর্দা। আসলে কি হয় না, কোষ বিভাজনের সময় দুটি অপত্য কোষের মধ্যবর্তী স্থানে পেকটিন জাতীয়, এই যে কোষের যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজম থেকে পেকটিন জাতীয় পদার্থ ক্ষরিত হয়। ক্ষরিত হয়ে গিয়ে কি হয় না, দুটো সন্নিহিত কোষের মাঝখানে জমা হয়ে তৈরি করে মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। পেকটিন জাতীয় পদার্থগুলো সাইটোপ্লাজম থেকে ক্ষরিত হয়ে দুটো মধ্যবর্তী কোষের মাঝে সঞ্চিত হয়ে যে প্রাচীর বা বিভাজক প্রাচীর সৃষ্টি করে সেটা হচ্ছে মধ্য ল্যামেলা। এবার আসি প্রাথমিক প্রাচীর। এবার মধ্যপর্দার উভয় পার্শ্বে, মধ্যপর্দার উভয় পার্শ্বে এই দিকটাতে যদি দেখি তাহলে এটা এই কোষের প্রাথমিক প্রাচীর, আর এই দিকের যে বর্ডারটা দিয়েছি দেখো, আমি এটা বাসন্তী রং দিয়ে দেখিয়েছি প্রাথমিক প্রাচীরটা, এটা হচ্ছে এই কোষের প্রাথমিক প্রাচীর। তাহলে বাইরে থেকে ভেতরের দিক হলো না। তো মধ্যপর্দার উভয় পাশে কি হয় না, সেলুলোজ, প্রধানত সেলুলোজ জাতীয় পদার্থ, এগুলো হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, প্রধানত সেলুলোজ জাতীয় পদার্থ, এবং তার সঙ্গে লিগনিন, সুবেরিন, এগুলো এই ধরনের কার্বোহাইড্রেট জাতীয় পদার্থও থাকছে। এইগুলো এই মধ্য ল্যামেলার উভয় পার্শ্বে সঞ্চিত হয়ে প্রাথমিক প্রাচীর গঠন করে।
এই প্রাথমিক প্রাচীর কিন্তু এক স্তর বিশিষ্ট হয়, অর্থাৎ পাতলা হয় এবং সূক্ষ্ম। মধ্য ল্যামেলার উভয় পার্শ্বে যে কোমল সূক্ষ্ম প্রাচীর সৃষ্টি হয়, এক স্তর বিশিষ্ট প্রাচীর সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কি না প্রাথমিক প্রাচীর। এবার আসি গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর দেখো প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে। আমি আর এখানে ক্রসগুলো দিয়ে দেখাইনি, ডোরা ডোরা দাগ দিয়ে দেখাইনি, কিন্তু এটা আমি এই অংশটা, এই বাসন্তী কালারের পর যে ফাঁকা অংশটা, এগুলো এই পাশের কোষের হচ্ছে গৌণ প্রাচীর। তো আমি এই কোষটাকে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। না, কোষের একেবারে ভেতরের দিকে, অর্থাৎ প্রাথমিক প্রাচীরের ভেতরের গায়ে এই কোষের সাইটোপ্লাজম থেকে সেলুলোজ, হেমিসেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট পদার্থ সঞ্চিত হয়ে কি করে না পুরু 3 স্তর বিশিষ্ট প্রাচীর সৃষ্টি করে। এটাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর কি না কোষের একেবারে ভেতরের দিকে, অর্থাৎ প্রাথমিক প্রাচীরের ভেতরের গায়ে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে তৈরি করে গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর আবার 3টা স্তর দ্বারা গঠিত, অর্থাৎ তার মানে কি মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলা এবং প্রাথমিক প্রাচীরের থেকে অপেক্ষা গৌণ প্রাচীর হলো পুরু স্তর, অপেক্ষাকৃত পুরু প্রাচীর এবং 3 স্তর বিশিষ্ট। আমি এখানে তোমাদের যে কালার দিয়ে যেটা ডিনোট এঁকেছি সেটা, এই কালারটা হচ্ছে মধ্য পর্দা, এই কালারটা প্রাথমিক প্রাচীর, কালারটা গৌণ প্রাচীর এবং কোষ পর্দা একেবারে ভেতরে দেখো গৌণ প্রাচীর শেষ হলো যে নীল রঙের বর্ডারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোষ পর্দা আর এটা কোষের নিউক্লিয়াস। এই গেল আমাদের কোষ প্রাচীরের গঠন। এর সঙ্গে একটু কাজও বলে রাখি। কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে এবং কোষের মধ্যে যে সমস্ত কোষীয় অঙ্গাণু আছে তাদের বাইরের আঘাত থেকে রক্ষা করা, এবং কোষকে কি করে, যেটা বলেছিলাম মিডিল ল্যামেলা কি করে না পাশাপাশি অবস্থিত কোষগুলোকে সন্নিহিত রাখতে সাহায্য করে, অর্থাৎ একে অপরের গায়ে লেগে থাকতে সাহায্য করে। এছাড়া উদ্ভিদ কোষের আকৃতি প্রদান করে হচ্ছে কোষ প্রাচীর। কোষকে দৃঢ়তা প্রদান করে। এবার আমি তোমাদের কোষ পর্দার গঠন সম্পর্কে বলি। কোষ পর্দা আসলে কি? কোষ পর্দা হলো কোষের প্রত্যেকটা জীবকোষের, কোষ প্রাচীর যেমন শুধুমাত্র উদ্ভিদ কোষে ছিল, প্রাণী কোষে ছিল না, এটা হচ্ছে প্রত্যেকটা জীবকোষে একটি পাতলা এবং স্থিতিস্থাপক আবরণী থাকে বা বর্তমান। এই পাতলা ও স্থিতিস্থাপক আবরণীকে বলা হচ্ছে কোষ পর্দা। এবার যখন কোষ পর্দার গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতামত রয়েছে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের ফলে বিজ্ঞানীরা কোষ পর্দার গঠন পর্যবেক্ষণ করতে সক্ষম হন। তো আমি একটু প্রথমটা বলে রাখছি, জাস্ট তোমাদের জানার জন্য, যে একেবারে প্রথমে 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যানিয়েলি এবং বিজ্ঞানী স্মিথ, এই দুজন বিজ্ঞানী বলেছিলেন যে কোষ পর্দা আসলে প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত ত্রিস্তরযুক্ত পর্দা বিশেষ। তো তারা এই মতামতটা দিয়েছিলেন 1935 সালে এবং বিজ্ঞানী স্মিথ দিয়েছিলেন 1940 খ্রিস্টাব্দে। তারপর যখন বিজ্ঞানী রবার্টসন তিনি 1962 খ্রিস্টাব্দে দেখলেন
যে না, কোষ পর্দা ঠিক এরকম গঠন নয়, কোষ পর্দা আসলে এক ধরনের একক পর্দা। সেটা কি? তিনি বললেন যে কোষ পর্দা আসলে 2টি লিপিড স্তর এবং 2টি প্রোটিন স্তর দ্বারা গঠিত। তো আমি আগেরটা ডেনিয়েলি এবং স্মিথের এটা ছবি দিয়ে দেখাইনি, কারণ ওটা একেবারেই মানে কি বলবো, ওটাতে অতটা গুরুত্বপূর্ণ নয়। তাই তো বিজ্ঞানী রবার্টসন 1962 খ্রিস্টাব্দে একক পর্দা ধারণা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন না, কোষ পর্দা আসলে প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত একক পর্দা বিশেষ। 2 স্তর লিপিড থাকে এবং 2 স্তর প্রোটিন থাকে। তো তিনি যে ধারণাটা দিয়েছিলেন সেই অনুযায়ী কোষ পর্দাকে যদি আমরা আঁকি তাহলে কোষ পর্দার গঠনটা ঠিক এরকম হবে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে এক একটা ফসফোলিপিড। ফসফোলিপিডগুলো মানে পরপর সারিবদ্ধ হয়ে যে পর্দা গঠন করছে, এটা হচ্ছে লিপিড স্তর। এই একটা লিপিড স্তর, এটা একটা লিপিড স্তর, তাই 2টো লিপিড স্তর। এবং এই লিপিড স্তরের একেবারে বাইরের দিকে, দুদিকে বাইরের দিকে যে স্তরটা থাকছে তাকে বলা হচ্ছে প্রোটিন স্তর। এখানে একটা প্রোটিন স্তর, এখানে একটা প্রোটিন স্তর। তো বিজ্ঞানী রবার্টসন যেটা বলেছিলেন যে 2টি লিপিড স্তর এবং 2টি প্রোটিন স্তর দ্বারা গঠিত কোষ পর্দা। ঠিক আছে। তো এরপর বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন ওনারা পর্যবেক্ষণ করে দেখলেন যে না, রবার্টসন যে ধারণাটা দিয়েছিলেন সেটা আংশিকভাবে সত্য, কিন্তু সেটা পুরোপুরি সত্য নয়। সিঙ্গার এবং নিকোলসন 1972 খ্রিস্টাব্দে একটা কোষ পর্দার গঠন সম্পর্কে একটা মডেল আবিষ্কার করেন। সেটা হচ্ছে কি না, ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। সিঙ্গার এবং নিকোলসন কোষ পর্দার গঠন সম্পর্কে ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা দিয়েছেন। তারা বলেছেন যে কোষ পর্দা আসলে 2 স্তর লিপিড দ্বারা গঠিত। এই যে এখানে 1 স্তর লিপিড, এই 1 স্তর লিপিড, এই 1 স্তর লিপিড, ফসফোলিপিড স্তর দ্বারা গঠিত। যেই ফসফোলিপিড স্তরের, দেখো এই যে ফসফোলিপিড, এর একটা মাথার মতো এঁকেছি আর দুটো দেখো টেল এঁকেছি। এই মাথার মতো অংশটা, এই হেড, এটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ, আর এই টেল অংশটা এরা হচ্ছে হাইড্রোফোবিক। কোষের যেহেতু বাইরের দিকে এবং ভেতরের দিকে হচ্ছে কি না, জল জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে, তাই ফসফোলিপিডের হেডগুলো যে মানে হাইড্রোফিলিক মানে যে জলকে আকর্ষণ করবে, মানে জলকে ভয় পায় না, হাইড্রোফোবিক মানে যে জলকে ভয় পায়। এই ফসফোলিপিডের টেল অংশ জলকে ভয় পায় বলে এই ভেতরের দিকে সাজানো আছে। আর এর ক্ষেত্রেও তাই, এটা কোষের বাইরের দিক, এই জলীয় পরিবেশ, এই জলকে ভয় পায়, সেই জন্য টেল অংশ ভেতরের দিকে সাজানো আছে। তো এটা হচ্ছে ফসফোলিপিড। লিপিড স্তর, 2 স্তর লিপিড থাকে। বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন বলেছেন যে কোষ পর্দায় 2 স্তর লিপিড থাকে, অর্থাৎ ফসফোলিপিড থাকে। এবং প্রোটিন অংশগুলো কি হয় না, ওই ফসফোলিপিড স্তরের মধ্যে গ্রথিত থাকে, অর্থাৎ গাঁথা থাকে, মানে এক স্তর থেকে অন্য স্তরে ভেদ করে প্রবেশ করে কিছু প্রোটিন। এবং কিছু প্রোটিন কি করে না, কোষ পর্দার বাইরের দিকে এবং ভেতরের প্রান্তে, কোষ পর্দার যে ফসফোলিপিড স্তর রয়েছে তার বাইরের প্রান্তে এবং ভেতরের প্রান্তে জাস্ট মানে বাইরের এবং ভেতরের দিকে আলগাভাবে লেগে থাকে, আলগাভাবে সংযুক্ত থাকে। এটা যেমন এই প্রোটিনটা যেমন দেখিয়েছি যে 2টো স্তরকে ভেদ করে পুরো এদিক ওদিক ক্রস করেছে। এখানে দেখো এই প্রোটিনটা এঁকেছি, এরা হচ্ছে জাস্ট সংলগ্ন আছে, বাইরের দিকে সংলগ্ন আছে। তো এই ফসফোলিপিড 3 ধরনের উপাদান দ্বারা গঠিত কোষ পর্দা: ফসফোলিপিড এবং বহিস্থ প্রোটিন
এবং অন্তর্নিহিত প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিন কেন? এই প্রোটিনটা দেখো কোষ পর্দার যে লিপিড স্তর আছে সেই লিপিড স্তরের মধ্যে গ্রথিত আছে, মানে এক স্তর থেকে অন্য স্তরে পুরোপুরি ভেদ করে পুরো সমগ্র অংশ জুড়ে অবস্থান করেছে। এই প্রোটিনটাও তাই। আর দেখো এই প্রোটিনটা একেবারে বাইরের দিকে, মানে এটা কোষ পর্দার, যদি কোষের এটা বাইরের দিক ধরি আর এটা ভেতরের দিক ধরি, এই ভেতরের গাত্রে যে লিপিড স্তর রয়েছে তার গায়ে সংলগ্ন রয়েছে, এটাকে বলা হচ্ছে বহিস্থ প্রোটিন। তাহলে লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, ফসফোলিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এই প্রোটিন আবার দু ধরনের থাকে, সেটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হলো কি বহিস্থ প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, প্রান্তের দিকে থাকে। কোষ পর্দার যে লিপিড স্তর তার প্রান্তের দিকে আছে, সেই জন্য একে বলা হচ্ছে বহিস্থ প্রোটিন। এবার এইটা তাহলে এটা তো গেল, মানে এই দিয়ে যে প্রোটিন লিপিড দ্বারা গঠিত, এইভাবে গঠিত জানলাম। কিন্তু ফ্লুইড মোজাইক মডেল কেন? কারণ এই যে ফসফোলিপিড স্তর, এই ফসফোলিপিডগুলো একে অপরের সঙ্গে স্থান বিনিময় করে। এদের মধ্যে একটা গতি দেখা যায়, একটা চলন দেখা যায়। মানে জলে যেমন স্রোত দেখা যায়, এই ফসফোলিপিডগুলোর মধ্যেও একটা চলন দেখা যায়। সেই জন্য একে ফ্লুইডের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং মোজাইক বলা হয়েছে কেন না, এই যে প্রোটিন পদার্থগুলো দেখো, যেমন টাইলসে বাড়ির মেঝেতে যখন মোজাইক করা হয়, কি মোজাইক দানাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নকশার মতো একটা গঠন সৃষ্টি করে, সেই রকম প্রোটিনগুলো কি করে না, এই ফসফোলিপিড স্তরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এবং এই ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা কোন বিজ্ঞানী? বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন। বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন 1972 খ্রিস্টাব্দে এই ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেছিলেন বা এই ফ্লুইড মোজাইক মডেলের ধারণা দিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে প্রোটিনগুলো আমি বললাম, এই প্রোটিনগুলো আসলে গ্লোবিউলার জাতীয় প্রোটিন। এই গ্লোবিউলার জাতীয় প্রোটিনগুলো ফসফোলিপিড স্তরে মোজাইকের মতো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, সেই জন্যই এই গঠনটাকে মোজাইক মডেল বলা হয়েছে। আর ফ্লুইডিটি তো বললাম, কারণ ফসফোলিপিডগুলো জলে যেরকম স্রোত দেখা যায়, সেই রকম এই ফসফোলিপিড স্তরের মধ্যে একটা গতি, একটা মুভমেন্ট বা চলন দেখা যায়। এই ফসফোলিপিডগুলো একে অপরের সঙ্গে স্থান বিনিময় করে। এদিকের ফসফোলিপিড এদিকে চলে যেতে পারে, এই ফসফোলিপিড এখানে চলে আসতে পারে। তো এর ফলে কি একটা মুভমেন্ট দেখা যায় এই পর্দার মধ্যে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এবার এই কোষ পর্দার কাজ কি? কোষ পর্দার কাজ আমি তোমাদের ভিডিওতে না বললেও চলবে, তাই বলছি না। আমি তোমাদের অনলাইন ক্লাস নেবো তখন আমি তোমাদের বলবো।